আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আমরা প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেই ভিডিও ধারাবাহিকতায় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আপনারা অনেকে না জেনে বিভিন্ন ব্যাংক লোন অথবা কিস্তির জামিনদার হয়ে যান। সেই ক্ষেত্রে পরবর্তীতে এই জামিনদার হওয়ার পরে আপনার কী ধরনের ক্ষতি হতে পারে বা আপনি কী ধরনের ঝামেলায় পড়তে পারেন, প্রতিটি বিষয় আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। প্রতিনিয়ত আমাদের সমাজে বা বিভিন্ন গ্রাম অঞ্চলে আমরা দেখি যে এই ধরনের জামিনদার বা গ্যারান্টর যেটাই বলেন না কেন, এই ধরনের ঝামেলায় কিন্তু অনেকে পড়ে থাকে। তার একমাত্র কারণ হচ্ছে আমরা এই বিষয়টি সম্পর্কে সবাই অজানা। চলুন আজকে প্রত্যেকটি বিষয় জানবো, জামিনদার কি, এর পরে জানবো যে এখান থেকে আপনার কি কি সমস্যা বা ক্ষতি হতে পারে, আর কাদের পক্ষে বা কার জন্য জামিনদার হওয়া যাবে, এই বিষয়গুলো আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি আমরা চেষ্টা করব প্রত্যেকটি বিষয় বোঝানোর জন্য। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা বিষয়টিকে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে এখানে কনভার্ট করেছি। এখান থেকে আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা খুব বেশি সময় নেব না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে শেষ করার চেষ্টা করব। জামিনদার হওয়ার আগে এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে, এবং আপনার যদি জীবন বাঁচাতে চান বা অবশ্যই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। প্রথমে আপনাকে বুঝতে হবে যে জামিনদার কী বা জামিনদার কারা হতে পারে বা জামিনদার কী, এই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে। জামিনদার হলো সেই ব্যক্তি যিনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে বলছেন এই মানুষটা যদি ঋণ না দেয় তাহলে আমি দিব। তার মানে বুঝতে পেরেছেন, যদি কোনো মানুষ ঋণ নিয়ে থাকে, যখন সেই ঋণ পরিশোধ করতে না পারবে, গ্যারান্টর বা জামিনদার যে হয়েছে সে ঋণ দিতে পারবে বলে সে সেখানে চুক্তি বা স্বাক্ষর করেছে। আইনি ভাষায় এটাকে বলে গ্যারান্টর বা জামানতকারী। বাংলাদেশ কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী জামিনদার এবং মূল ঋণ গ্রহীতা সমান দায়িত্বশীল। মানে যিনি লোন নিবে এবং যিনি জামিনদার হবে, দুইজনই কিন্তু একই সমান। মানে ব্যাংক চাইলে আপনার আগে বা পরে মূল গ্রহীতাকে বাদ দিয়েও আপনাকে অবশ্যই ধরতে পারে বা আপনাকে অবশ্যই একটা জায়গায় নিয়ে আসতে পারে। যেমন আপনি ব্যাংক চাইলে আপনাকে আগে ধরতে পারবে, যেমন জামিনদার যে হয়েছে তাকে আগে ধরবে, মূল গ্রহীতা যে মানে ঋণ যে গ্রহীতা তাকে বাদ দিলেও কোনো সমস্যা নেই, জামিনদারকে ধরতে পারলেই ব্যাংকের হয়েছে, এরকম একটা বিষয়। আর এটা শুধু আপনি মনে করেছেন, অনেকে বলে যে মনে করছে যে এটা একটা সই মাত্র, যে আপনার কাছে আসছে সে একটা সই নিয়ে গেল আর কিছু হলো না। ব্যাংকের আইন অনুযায়ী এটা হচ্ছে একটা চুক্তিপত্র। ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে বা কিস্তি, যারা এনজিওগুলো কিস্তি দেয়, এইগুলো কিন্তু আপনার কাছ থেকে একটা আইনি চুক্তি কিন্তু আপনার কাছ থেকে নিয়ে গিয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার জামিনদার হলে আপনাকে কি কি বিপদের মুখোমুখি হতে হবে, এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, এটা অনেকে অজানা। বিপদ নাম্বার 1-এ আমরা লিখেছি আপনার সম্পদ জব্দ হতে পারে। মূল গ্রহীতা টাকা না দিলে ব্যাংক আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, এবং আপনার জমি, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সব আটক করতে পারবে, এবং যে অর্থ ঋণ আদালত 2003 এই ক্ষমতা ব্যাংকে দিয়েছে। 2 নম্বরের যে সমস্যাটা হতে পারে সেটা যে আপনার সিআইবি রিপোর্ট খারাপ হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরো আপনার নামে ঋণ খেলাপি হিসেবে উঠে যাবে। তারপর আপনি নিজে কোনো ব্যাংক বা ঋণ পরবর্তীতে কোনো প্রতিষ্ঠান থেকে পাবেন না বা ব্যবসা করতে আপনি পারবেন না। মূলত এই বিষয়টি যে সিআইবি রিপোর্ট মূলত যে আপনার নামে ঋণ খেলাপি যে রিপোর্টটি তৈরি হয়ে যাবে, এই রিপোর্টটির পরবর্তীতে আপনার যদি কোনো কারণে ঋণের প্রয়োজন হয়, কোনো ব্যাংক বা কিস্তি থেকে আপনি কিন্তু লোন উঠাতে পারবেন না। 3 নম্বর সেটা যে আপনার দেওয়ানি মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা যেটাকে বলে, সেটা যে ব্যাংক আদালতে মামলা করলে জামিনদারের বিরুদ্ধে ডিক্রি হতে পারে, সেই ডিক্রি অনুযায়ী আপনাকে গ্রেপ্তার করা হতে পারে। মূলত যে আপনি যখন ঋণটা নিয়েছেন বা লোনটা কোনো ব্যাংক থেকে নিয়েছেন, সেই ক্ষেত্রে যদি ঋণদাতার লোন পরিশোধ না করে, ব্যাংক কিছুদিন সময় দিবে আপনাকে বা আপনাকে কয়েকটি নোটিশ পাঠাবে। তবে পরবর্তীতে সময় যদি ব্যাংক দেখতে পারে যে সেখান থেকে লোন উঠে আসছে না, তখন কিন্তু আদালতের মাধ্যমে ব্যাংক একটা ডিক্রি জারি করবে, এবং সেখান থেকে কিন্তু আপনাকে জামিনদারকে গ্রেপ্তার করা হতে পারে, যদি ঋণ যে দিবে বা যে ঋণ গ্রহীতা তাকে যদি না পায়।
এরপর হচ্ছে পারিবারিক ও সামাজিক ক্ষতি। মামলা হলে পাড়া জানবে, আত্মীয় স্বজন জানবে এবং আপনার সময় নষ্ট হবে এবং বিভিন্ন কাজে আপনাকে এই মামলার খেসারত আপনাকে দিতে হবে। অনেক পরিবারে এই কারণে প্রায় শেষ হয়ে গেছে মামলা চালাতে চালাতে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং 5 নম্বর বিপদ হচ্ছে যে উত্তরাধিকার, মানে আপনার রেখে যাওয়া আপনার সন্তান বা আপনার সম্পদের উপরে যে আপটা আসতে পারে। যেমন আপনি মারা গেলেও এই দায় কিছুটা আপনার সম্পদের উপর বা হচ্ছে আপনার পরিবারে আপনার সন্তানদের উপর আসতে পারে। এবার হচ্ছে কোথায় জামিনদার হওয়া যেতে পারে, এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে শুধুমাত্র আমরা যে বিপদের কথাই বলছি এরকম না, আপনাকে কোন কোন ক্ষেত্রে অবশ্যই জামিনদার হতে পারবেন সে বিষয়টি একটু বলছি। আপনি মূল ঋণ গ্রহীতাকে গভীরভাবে চেনেন, যেমন আপনার ভাই বোন বা আপনার বাবা অথবা মা এদেরকে চিনেন, এই বা খুব ক্লোজ বন্ধু যাকে একদম ছোটোবেলা থেকে চিনেন, যার আয় রোজগার বা সম্পদ চরিত্র সব কিছুই আপনি নিশ্চিত, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লোনের জামিনদার হতে পারেন। এক্ষেত্রে কোনো আপনার সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে ঋণের পরিমাণ ছোট, যেমন কিস্তির মেয়াদ কম, যেমন 1 বছর, 6 মাস, 1 বছরের জন্য এইরকম এনজিওগুলো থেকে যে ঋণগুলো দেয় এগুলার ঋণে 1 বছরের যে ঋণগুলো আছে এগুলোতে জামিনদার হওয়া যায়। তারপরও আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত দিক থেকে আপনি অবশ্যই জাজমেন্ট করবেন। এবার হচ্ছে যে আপনি নিজের ঋণটা পরিশোধ করতে সক্ষম হবেন যদি লাগে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। যদি আপনার ওই রকম একটা অ্যাবিলিটি থাকে, আপনার নিজের ঋণ পরিশোধ করার মতো যে অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি জামিনদার হতে পারেন। ঋণের উদ্দেশ্য বা স্পষ্ট বৈধ, যে আপনার ঋণ গ্রহীতা কেন নিচ্ছে, মানে আপনার যাকে আপনি জামিনদার দিবেন সে লোনটা কেন নিচ্ছে, সেটা কি ব্যবসা বা চিকিৎসা বা অন্য কোনো কাজে বা বিদেশ যেতে নিচ্ছে কিনা সে বিষয়টি অবশ্যই আপনাকে জানতে হবে। প্রাতিষ্ঠানিক বা নিবন্ধিত নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংক অনুযায়ী বা এটা হচ্ছে যে মূলত এটা সাধারণ মানুষের জন্য না, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যারা বিভিন্ন বড় অঙ্কের লোন নিয়ে থাকে তাদের জন্য, এটা বোঝাচ্ছি না। এবার হচ্ছে যে যদি জামিনদার হতেই হয় তাহলে কি করবেন। যদি আপনার জামিনদার হতেই হয়, এমন পরিবার আছে যে ছেলের বউকে বা মেয়েকে তারা জোর করে জামিনদার দিতে চাচ্ছে বা নিতেই হবে, জামিনদার নিতেই হবে, এই ক্ষেত্রে আপনি কি করবেন। তো প্রথমত হচ্ছে যে আপনি চুক্তিপত্র ভালো করে পড়ুন, কত টাকা বা কত মেয়াদ কী শর্ত এসব কিছু আপনাকে বুঝতে হবে। এরপর হচ্ছে ঋণ গ্রহীতা আয়ের প্রমাণ দেখুন, সে কত টাকা আয় করতে পারে প্রত্যেক মাসে, বেতন স্লিপ বা ব্যবসা কীরকম, কিছু টাকা কিছু একটা নিশ্চিত অবশ্যই আপনাকে করতে হবে। পরিবারকে জানান, লুকিয়ে কখনো সই দিবেন না। যদি এমন কিছু হয় যে আপনাকে সই দিতে হবে সেক্ষেত্রে আপনার পরিবারকে আপনি জানাবেন, লুকিয়ে কখনো সই দিবেন না, পরিবারের সম্মতি নিতে হবে আপনাকে। তারপর হচ্ছে নিজের সীমা বুঝুন, যদি ঋণটা পরিশোধ করতে না পারেন সই করবেন না। আপনার যদি অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সই করবেন। আর আপনি যদি একেবারে নিঃস্ব হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিজে লোন পরিশোধ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি সই করে কী করবেন। এরপর হচ্ছে প্রয়োজনে আইনি পরামর্শ নিন। আপনি বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন উকিল থেকে আপনি পরামর্শ নিতে পারেন যে এই জায়গায় আমি সিগনেচার করতে পারবো কি না, বা যদি বড় অঙ্কের ঋণ হয়ে থাকে, এগুলো সাধারণত হচ্ছে 20 লক্ষ 30 লক্ষ টাকার যদি ঋণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আইনজীবীর সাথে আপনি অবশ্যই পরামর্শ করে নিতে পারেন এই বিষয়টি। তা আশা করি বুঝতে পেরেছি। মূল টার্গেট ছিল এটা যে আমরা দেখতে পেয়েছি যে অনেকে হচ্ছে যে না বুঝে ঋণের জামিনদার হয়ে যান। এটা আসলে ঠিক না। আপনাকে বুঝতে হবে যে বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের বাড়িতে বা আশেপাশে গ্রাম অঞ্চলে এখন এনজিওগুলো সাধারণত ঋণ দিয়ে থাকে, লোন দিয়ে থাকে, ব্যাঙ্কগুলো লোন দিয়ে থাকে, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই লোন পরিশোধ করার জন্য বা যে ঋণ গ্রহীতার ঋণ নিবে জামিনদার সহজে দেওয়া যাবে কি না সেটা অবশ্যই যাচাই বাছাই করবেন। আর লোন বা ঋণ এটা কিন্তু আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা নিয়ে থাকি, তবে ব্যাঙ্কগুলোকে আপনারা কখনোই লোন না দিতে পারলে আপনারা লোন নেবেন না। লোন পরিশোধ অবশ্যই করতে হবে, লোন পরিশোধ করবেন, এটাই হচ্ছে কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।